বিস্তারিত আলোচনা করবার আগে আমরা একটু আনুষঙ্গিক জিনিসপাতি আলোচনা করে আসি। তোমাদের ওয়ার্ল্ড কাপের সেই গানটা মনে আছে যে ইটস টাইম টু আফ্রিকা? শাকিরার খুব চমৎকার একটা গান ছিল, তার সঙ্গে অনেক নাচ ছিল। তার মানে কিন্তু এই যে আফ্রিকা মানে শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ কিংবা ক্ষুধা দারিদ্র এটা না। আফ্রিকা মানে অনেক বেশি রং, আফ্রিকার মানুষ অনেক বেশি কালারফুল। তুমি জানলে অবাক হবে যে আফ্রিকার মতো একটি মহাদেশে 1000-এর উপরে ল্যাঙ্গুয়েজ আছে, 500-র উপরে ধর্ম রয়েছে সেখানটাতে। সো মানুষ এত বেশি ডাইভার্স, মানুষ এত বেশি ভিন্ন সেখানে। তুমি যদি আফ্রিকাতে যাও তোমার কাছে মনে হবে তুমি একটা হিউম্যান মিউজিয়ামে আসছো, যে প্রত্যেকটি মানুষ একটি মানুষের থেকে অন্য মানুষের থেকে আলাদা। সো আফ্রিকা ইজ অ্যান এক্সাইটিং প্লেস দ্যাট উই উড লাভ টু গো। আমরা চেষ্টা করবো কোনো একটা সময় আফ্রিকাতে ঘুরে আসার জন্য। আজকে আমরা আফ্রিকা সম্পর্কে একটু পড়াশোনা করব। আহসান হাবিব সৌরভ আছে আমাদের সাথে, মমতাজ জাহান আছে, জীবন আছে। জীবন আমাদের সাথে প্রত্যেকদিন জয়েন করে। থ্যাংক ইউ জীবন ফর জয়নিং মাই ক্লাস, এবং অবশ্যই শেয়ার করবে। খুলনা থেকে আজাদুল আহাদ আছে, শারমিন মির্জা আমাকে হাই দিয়েছে। হাই শারমিন মির্জা, শারমিন মির্জা অবশ্যই শেয়ার করবে ক্লাসটি। দিলশাদ হাই ভাইয়া, হাই ভাইয়া। নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট স্টিল ক্লাস চলবে, আমাদের পড়াশোনা চলবে। সুতরাং যারা যারা ক্লাসে আছো তারা ক্লাসটি শুরু করো। আমার ক্লাসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রচুর প্রশ্ন, প্রচুর কুইজ। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, তা হচ্ছে আয়তনের দিক থেকে আফ্রিকান কন্টিনেন্ট কততম সমগ্র পৃথিবীতে, এবং জনসংখ্যার দিক থেকে আফ্রিকান কন্টিনেন্ট কততম? দুটো প্রশ্ন করেছি, আয়তনের দিক থেকে কততম এবং তোমার জনসংখ্যার দিক থেকে কততম। মেঘবালিকা আমাকে হাই দিয়েছে, হাই মেঘবালিকা। ও বগুড়া থেকে জয়েন করেছে। রমনা থেকে সৈয়দ ফাইমুল, রিদওয়ান হাসান আশিক জয়েন করেছে, অমিত হাসান জয়েন করেছে। অনেক বন্ধুরা জয়েন করছে। আজকে বৃষ্টির মধ্যে ঝড়ঝড়টা পেরিয়ে তোমাদের সামনে ক্লাসে আসাটা সার্থক হলো, কারণ তোমরা অনেকে আছে ক্লাসে আছো। আমরা কিন্তু গতদিন প্রায় 800-900 বন্ধুর কাছে পৌঁছে গেছিলাম। আজকে কিন্তু সেই টার্গেটটা থাকবে। এই মুহূর্তে যে প্রায় 350 বন্ধু আছো তাদের জন্য টার্গেট হচ্ছে তারা সেই 800-900 বন্ধুকে এই ক্লাসটিতে নিয়ে আসবে, কারণ আজকে ভূগোলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস। আমি আজকে ক্লাসের আউটলাইন একটু প্রোভাইড করবার চেষ্টা করি। আমরা আফ্রিকার কনফ্লিক্ট সম্পর্কে জানবো, কোথায় কোন যুদ্ধ হচ্ছে, কোথায় কোন টেররিস্ট অর্গানাইজেশন আছে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা আফ্রিকান ক্যাপিটাল কোনগুলি রয়েছে সেগুলি জানার চেষ্টা করব। আফ্রিকার ন্যাচারাল রিসোর্স এইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, এবং আরো অনেক প্রেসিং ইস্যু যেগুলি আমাদের ভূগোলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, যারা জব এক্সাম দিবে, তাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং ক্লাসটি অবশ্যই শেয়ার করতে হবে। দেখি আমার প্রশ্নটির উত্তর কারা কারা দিয়েছে। হ্যাঁ, আয়তনের দিক থেকে থার্ড বলছে অনেকে। হ্যাঁ, থার্ড অ্যান্ড ফোর্থ। হ্যাঁ, ফোর্থ এরিয়ার দিক থেকে অনেক অদ্ভুত অদ্ভুত উত্তর আসছে। বলছে আয়তনে দ্বিতীয়, রাইট। হ্যাঁ, দ্বিতীয়, আয়তনে দ্বিতীয়, এই উত্তরটি ঠিক আছে। সিফাত তাসফিয়া, সিফাত তাসফিয়ার উত্তর কিন্তু দুটোই সঠিক। অনেকে থার্ড বলছো, জনসংখ্যায় তৃতীয়। দেখি ফোর্থ অ্যান্ড থার্ড মেবি বলছে অনেকে। একটু ভুল হচ্ছে, অনেকেরই ভুল হচ্ছে। হ্যাঁ, সঠিক উত্তর কিন্তু সেকেন্ড অ্যান্ড সেকেন্ড। তার অর্থ হচ্ছে এটি আয়তনেও পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এশিয়ার পরেই, এবং জনসংখ্যা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট, সেটার ক্ষেত্রে সেটি এশিয়ার পরে। বিশ্বজিৎ জয়েন করেছে আমাদেরকে গাজীপুর থেকে। আচ্ছা চলো এবার আমরা পড়াশোনাতে ফেরত চলে যাই। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকাতে অবস্থিত, সবচেয়ে বড় নদীটিও আফ্রিকা অবস্থিত। তোমাদের কাছে খুব সংক্ষেপে এই দুটো জিনিসের নাম জানতে চাই। সবচেয়ে বড় মরুভূমির নাম কি পৃথিবীর, এবং সবচেয়ে বড় নদীর নাম কি? তোমরা উত্তরটি আমাকে এখনই লিখে দেখাও। নদীটি, ছোট্ট একটা হিন্ট দেই, নদীটি ঠিক নদী না, বড় নদ, অর্থাৎ এটি একটি পুরুষ লিঙ্গের নদী। হ্যাঁ, এবং এর পাশ দিয়ে একটি বড় দেশ রয়েছে যে দেশে পিরামিড পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিচ্ছে। তাসনিয়া বলেছে নীল নদ। সাইয়াদ মাহির দুটো উত্তরে দিয়ে দিয়েছে, সাহারা এবং নীল নদ। নীল নদের ইংরেজিটা তোমাদেরকে একটু শিখিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে নাইল। হ্যাঁ, দ্য নাইল, এটাকে দ্য নাইল বলা হয়। দ্য নাইল পৃথিবীর সবচেয়ে লম্বা নদী। এবং অন্য যে মরুভূমির কথা তোমরা বলছিলে সেটি হচ্ছে সাহারা।
হ্যাঁ, এই সাহারা ডেজার্ট পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। তোমরা জানলে অবাক হবে যে এই সাহারা ডেজার্টটা প্রায় ইউএসএ এর সমান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরোটা মিলে যত বড়, সাহারা ডেজার্ট একটা ডেজার্টই কিন্তু ঠিক তত বড়। সুতরাং বুঝতে পারছো যে সাহারা ডেজার্ট অনেক বড় একটা ডেজার্ট। হ্যাঁ, সবার উত্তরে সঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমি একটু সামনে আগানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা ইজিপ্ট যে দেশটি, আমি প্রত্যেকবার যেটা করবার চেষ্টা করি তা হচ্ছে পুরো কন্টিনেন্টের মধ্যে যেই দেশটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেই দেশটি নিয়ে আমরা একটু বুঝবার চেষ্টা করি। তোমরা সম্প্রতি দেখেছো যে আরব স্প্রিং হয়েছে, আরব বসন্ত হয়েছে। আরব বসন্ত নিয়ে আমি যেদিন এশিয়া সংক্রান্ত পড়াশোনা করেছিলাম সেদিন কিছুটা আলোচনা করেছি, কিন্তু আরবের একটা বড় অংশ কিন্তু আফ্রিকাতেও রয়েছে, যেখানটাতে সিরিয়া এবং ইয়েমেন রয়েছে এশিয়াতে, কিন্তু লিবিয়া, ইজিপ্ট এরা কিন্তু আবার আমাদের আফ্রিকাতে আছে। তাই এদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে চলো আমরা একটু চট করে ইজিপ্টে ঘুরে আসি। ইজিপ্ট, যেটাকে বাংলায় আমরা মিশর নামে জানি। তোমাদের কাছে খুব সহজ একটা প্রশ্ন আছে, সেই ইজিপ্টের রাজধানী আমরা সবাই জানি যে ইজিপ্টের রাজধানী, আচ্ছা তোমরাই বলো ইজিপ্টের রাজধানী কি, আমিও লিখতে থাকি। ইজিপ্টের রাজধানী কায়রো। এই কায়রোতে পৃথিবীর অনেক বড় একটা সংগঠনের সদর দপ্তর রয়েছে। ইজিপ্টের কায়রোতে পৃথিবীর অনেক বড় একটি সংগঠনের সদর দপ্তর রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন, এই সদর দপ্তরটি কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর? অনেকেই রয়েছে, 430 জন বন্ধু আমাদের সঙ্গে জয়েন করেছে। আই এম ওভারওয়েলমড, আই এম থ্রিলড, আই উড লাভ if you share this video and bring more people. আচ্ছা, হ্যাঁ, হীরা সরকার নির্ঝর চমৎকার একটি তথ্য আমাদের জানিয়েছে, সেটি হচ্ছে কায়রো হচ্ছে বাতাসের শহর। ভেরি নাইস, বাতাসের শহর এটি এই ইজিপ্টের। মাসুদ মহিউদ্দিন মিতুল সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, ও জানিয়ে দিয়েছে যে এখানটাতে না, অনেকে ওআইসি বলছো, ওআইসির সদর দপ্তর কিন্তু ইজিপ্টে না, এখানেতে একটু ভুল হয়ে যাচ্ছে। তোমরা কি কেউ ওআইসি সদর দপ্তরটা বলে দিতে পারবে আমাকে? আরব লীগ, মিতুল যেটি বলেছিল, কায়রোতে হচ্ছে আরব লীগের সদর দপ্তর। আরব লীগের সদর দপ্তর। এইখানটাতে ছোট্ট একটা ইতিহাস আছে, ইতিহাসটা আমি তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করবো। যেহেতু ইজিপ্ট নিয়ে আলোচনা শুরু করেছি, সেহেতু এইটার পুরো ইতিহাসটা আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আয়মান সাদিকের উত্তর সঠিক হয়েছে, আয়মান সাদিক বলেছে আরব লীগ, ভেরি গুড। অনেকে ভুল উত্তর দিচ্ছিলে ওআইসি, যেহেতু ওআইসির কথা বলেই ফেলেছো আমি তোমাদেরকে আরেকটা সুযোগ দিই যে ওআইসি সদর দপ্তর কোথায়, এইটা একটু আমাদেরকে লিখে দেখাও। এক্স্যাক্টলি, দাউদ ফাহাদ আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে। ওআইসি এর সদর দপ্তর কিন্তু জেদ্দা, রাইট? জেদ্দা এই জায়গাটিতে হচ্ছে ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এই অর্গানাইজেশনটির সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে, এবং আরব লীগে হচ্ছে ইজিপ্টে। এইবার তোমাদের সঙ্গে আরব লীগের ছোট্ট একটু ইতিহাস আমি একটু বর্ণনা করবার চেষ্টা করব। তোমরা হয়তো জানো যে আরব লীগের প্রধান উদ্দেশ্য ছিল, আচ্ছা এটা একটু সাসপেন্স রাখি তোমাদের কাছে, আবারও আমার প্রশ্ন, আরব লীগের প্রধান উদ্দেশ্য কি ছিল? 1948 সালের পর আরব লীগ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে একটি মাত্র উদ্দেশ্যকে সামনে নিয়ে। তোমাদের কাছে প্রশ্ন, সেই উদ্দেশ্যটি কি ছিল? হ্যাঁ, আচ্ছা, মাসুদ মহিউদ্দিন মিতুল বলছে যে কোঅপারেশন না কনফারেন্স, এটি আগে কিন্তু কনফারেন্স ছিল, এখন কিন্তু এটি কোঅপারেশন হয়ে গিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, আগে এটির নাম ছিল ওআইসির, বর্তমানে এটির নাম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, ফাতেমা জোহরা বলছে মুসলিম দেশদেরকে সংঘবদ্ধ করা, সঠিক উত্তর, কিন্তু আরেকটু স্পেসিফিক একটা উত্তর চাই। জেরুজালেম মসজিদ, খুব কাছাকাছি আসছি আমরা। ইসরায়েলের সাথে যুদ্ধ, ভেরি গুড। এই যে ফাহিম উত্তরটি দিল, ফাহিমের উত্তরটি কিন্তু সঠিক, তামিম সরকারের উত্তরটি সঠিক। এই আরব লীগের প্রধান উদ্দেশ্য ছিল ইসরায়েল নামক যে দেশটি গঠিত হয়েছিল সেই দেশটিকে দমন করা এবং সেইখানটাতে প্যালেস্টাইন প্রতিষ্ঠা করা। এই ইসরায়েলকে দমন করে ওই এলাকাতে প্যালেস্টাইন প্রতিষ্ঠা করাই ছিল ওই মুহূর্তে আরব লীগের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং এইটা করবার জন্য তারা যুগে যুগে অনেকগুলি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তোমরা এই যুদ্ধগুলিকে
আরব ইসরায়েল ওয়ার নামে পরিচিত হতে পারো। আরব ইসরায়েল ওয়ার অনেকগুলো হয়েছে। ঐতিহাসিকগণ বলেন যে মোট 6টি আরব ইসরায়েল ওয়ারের কথা আমরা দেখতে পাই। 6টি আরব ইসরায়েল ওয়ার, এর মধ্যে একটা যুদ্ধ ছিল 6 ডে ওয়ার। হ্যাঁ, 6 ডে ওয়ার। তোমাদের কাছে আরো একটি প্রশ্ন, 6 ডে ওয়ার কত সালে হয়েছিল? এই 6 ডে ওয়ার আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে একটা গেম চেঞ্জিং যুদ্ধ ছিল 6 ডে ওয়ার। এইখানটাতে আরো তোমাদেরকে বলে রাখা দরকার যে প্রতিটি যুদ্ধেই কিন্তু ইসরায়েলের কাছে আরবের পরাজয় হয়, কারণ ইসরায়েলের ব্যাকআপে সবসময় তোমরা জানো যে ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড ইউএসএ তাদের সঙ্গে সবসময় ছিল, এবং ঠিক সেই কারণটিতে ফিলিস্তিনের মানুষের যে একটি রাষ্ট্রের দাবি, সে রাষ্ট্রের দাবি আজও পর্যন্ত কিন্তু হাসিল হয়নি। আচ্ছা, অনেকে বলছে 1948, না, ইশরাত জাহান, তাহসিন, মোনাবিল, ওদের উত্তর সঠিক। এই 6 ডে ওয়ার হয়েছিল 1967 সালে। যেই কারণটাতে বললাম যে ইজিপ্ট রাষ্ট্রটি এর সঙ্গে জড়িত, তার সাথে একটু ইতিহাস রয়েছে। ইতিহাসটি হচ্ছে ইজিপ্টের সঙ্গে দীর্ঘ সময় ধরে কিন্তু ইসরায়েল এবং ইউএস এর একটি দ্বন্দ্ব ছিল, এবং পরবর্তী একটা সময় সেই দ্বন্দ্ব কিন্তু হালকা মিটে যায়। আরব লীগের নেতৃত্বে যেখানটাতে ইজিপ্ট অবস্থান করছিল, তবুও একটা সময় ইজিপ্ট সেখান থেকে সরে দাঁড়ায়। সরে দাঁড়ানোর পিছনে একটি চুক্তি, ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে একটি চুক্তি অনেক বড় ভূমিকা পালন করে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে চুক্তিটির নাম কি এবং কত সালে স্বাক্ষরিত হয়? আবারও বলছি, ইজিপ্ট বা মিশর সবসময় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল। একটি চুক্তির মাধ্যমে ইজিপ্ট আরবদের পক্ষ ত্যাগ করে ইসরায়েলের সঙ্গে হ্যান্ডশেক করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করে, এবং যুক্তরাষ্ট্র সেই বন্ধুত্বে তালি বাজায় বা মদত যোগায়। প্রশ্ন হচ্ছে সেই চুক্তিটির নাম কি? আমাদের কাছে 500-র উপরে বন্ধু রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকে প্রেসিডেন্টের নাম লিখে দিয়েছে, ভেরি গুড। আনোয়ার সাদাত, উত্তর ঠিক আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে চুক্তিটির নাম কি? হ্যাঁ, সালও ঠিক আছে, 1978 ঠিক আছে। আসাদুজ্জামান সোহাগ, সঠিক উত্তর। আসাদুজ্জামান সোহাগের উত্তর সঠিক। হ্যাঁ, আসাদুজ্জামান সোহাগের উত্তরটা লিখে দেয় আমি। এটা হচ্ছে ক্যাম্প ডেভিড। এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে দীর্ঘ সময় ধরে ইজিপ্ট এবং ইসরায়েলের যে রেষারেষি, সেটি বন্ধ হয়ে যায়। এইবার আমার তোমাদের কাছে 3টি মানুষ সম্পর্কে জানতে চাবো। এই ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে। প্রশ্ন হচ্ছে সেই সময় ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে, ইজিপ্টের প্রাইম মিনিস্টারকে, এবং মধ্যস্থতাকারী যে যুক্তরাষ্ট্র ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টটাই বাকি। এই 3জন ভদ্রলোকের নাম তোমাদেরকে লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ইজিপ্টের যে ভদ্রলোক তার নাম ইতোমধ্যে লিখে দিয়েছো, আমি সেই নামটি এখানটাতে লিখে দিচ্ছি। ওনার নাম ছিল আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত, হ্যাঁ। ওনার আরেকটু হিস্ট্রি বাকি আছে, সেই হিস্ট্রিটা আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। তার আগে দেখে নেই যে তোমরা কি উত্তর দিচ্ছ। রবার্ট ব্রুস বলছে, ভাইয়া মুসলিম ব্রাদারহুড সম্পর্কে বলবেন প্লিজ। অবশ্যই বলবো। সম্প্রতি সৌদি তাদেরকে জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছে, আসলে কি ইখওয়ান কোন জঙ্গি সংগঠন কিনা? অবশ্যই বলবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসাদুজ্জামান সোহাগ আরো একটি সঠিক উত্তর দিয়েছে। ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ইউএস এর প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন। ইসরায়েলের প্রেসিডেন্টের নাম তাহসিন আমাদেরকে বলে দিয়েছে। সাকলাইন বলছে ক্লিনটন। না ভাইয়া, ক্লিনটন কিন্তু সঠিক উত্তর না। ক্লিনটন সঠিক উত্তর না, সঠিক উত্তর জিমি কার্টার। আয়মান ভাইয়া তো সবসময় সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ আয়মান। জিমি কার্টার ঠিক আছে। এই নামটা কিন্তু তোমরা লিখতে পারছো না। এই নামটা বাই দ্য ওয়ে, এই ইসরায়েল নিয়ে কিন্তু প্রশ্ন অনেক বেশি হয়, সাবধান। ও আফ্রিকান না, কিন্তু যেহেতু ইজিপ্টের সাথে গ্যাঞ্জাম করছে তাই আমি এটা পড়াচ্ছি, রাইট? এই ভদ্রলোকের নাম ছিল বোনাশেম বেগিন। বোনাশেম বেগিন। সে কি করেছে? সে ইজিপ্টের সাথে একটি ভালো সম্পর্ক বিগিন করেছে। সে ইজিপ্টের সাথে একটি ভালো সম্পর্ক বিগিন করেছে। দেখেছো, এই বিগিন শব্দটা দিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারবো। নাম বেগিন, কিন্তু আমি একটু এভাবে করে লিখেছি যাতে তোমাদের মনে থাকে। বোনাশেম বেগিন ইজিপ্টের সাথে ভালো সম্পর্ক বিগিন করেছে। আচ্ছা,
এইখানটাতে আরেকটু গুটিটা তোমাদের জানতে হবে। প্রচুর গুটিবাজি হয় কিন্তু পৃথিবী জুড়ে। গুটিবাজিটা হচ্ছে যখন সেই সময়ে ইজিপ্ট স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো একটি জায়গায় ছিল এবং সেইখান থেকে তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনবার জন্য এই আনোয়ার সাদাতকে পকেটে ভরে ফেলাটা খুব দরকার ছিল। তাই এই যে জিমি কার্টার ভদ্রলোক তাকে মোটামুটি ফোন দিয়ে বলছে যে দোস্ত তুমি ক্যাম্প ডেভিডে চলে আসো। এই যে ক্যাম্প ডেভিড, এই ক্যাম্প ডেভিড জায়গাটা কোথায় বলতে পারবে? তোমাদের জন্য আবারও প্রশ্ন, ক্যাম্প ডেভিড যুক্তরাষ্ট্রের কোন প্রদেশে অবস্থিত? এটি একটি প্রেসিডেন্টদের যে অবকাশ কেন্দ্র থাকে, হ্যাঁ, রিসোর্ট টাইপের, হ্যাঁ, এরকম একটি রিসোর্ট। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ক্যাম্প ডেভিড কোন প্রদেশে অবস্থিত? নুনিদের কেন পড়ছি না? মুন্সি হাদুল্লাহ বলছে এ কেমন বিচার, আমিও তো তাই বলি এ কেমন বিচার। দেখো, আরবদের কিন্তু বিজয় হতেই পারতো সেখানটিতে। আরবদের বিজয় সেই মুহূর্তে হয় নাই, তার একটি অনেক বড় কারণ, সে হচ্ছে এই ইজিপ্ট গিভ আপ করে দিয়েছিল। ইজিপ্ট যদি আরবদের পক্ষে লড়াইটাকে শক্ত করে ধরে রাখতো, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আরবদের বিজয় হওয়ার সম্ভাবনা ছিল। অনেকে গুগল করে উত্তর দেয় নাইস, আচ্ছা সেটা দিতে পারে। শিকাগো উত্তর ভুল হয়েছে, নাবিদের উত্তর সঠিক, শাফিনের উত্তর সঠিক। দিয়া আমাকে হ্যালো দিচ্ছে, হ্যালো স্যার। হ্যালো দিয়া, কেমন আছো? অনেকে ক্যালিফোর্নিয়া বলছে, আটলান্টা বলছে না, মেরিল্যান্ডে। হ্যাঁ, আয়মান সাদিক অনেকক্ষণ ধরে গুগল করলো, তারপরে বললো মেরিল্যান্ড আই থিঙ্ক, যাতে কেউ মনে না করে যে ও গুগল করেছে। তাও আমরা ওকে সঠিক উত্তরের জন্য ক্রেডিট দিব, মেরিল্যান্ড। হ্যাঁ, মেরিল্যান্ড প্রদেশে এই ক্যাম্প ডেভিড অবকাশ কেন্দ্রটা ছিল। সো তুমি সিনারিওটা একটু চিন্তা করো, আমরা সিনারিওটা একটু মনে মনে কল্পনা করার চেষ্টা করি, ঠিক আছে? এই যে জিমি কার্টার, সে কি করলো, যে আনোয়ার সাদাত আর বোনাচেম বেগিন মারামারি করছে। জিমি কার্টার তখন দুজনকে ফোন দিল যে ব্রো, আর মারামারি করার দরকার নাই, চলো ক্যাম্প ডেভিডে চলে আসো, আমরা একটু চিল করি। ওরা তখন ক্যাম্প ডেভিডে প্রচুর পরিমাণে চিল করলো এবং মাঝরাত নাগাদ এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল, যারা শত্রু ছিল। মজার ব্যাপার হচ্ছে ওই বছরই এই দুইজনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। মজা না জিনিসটা? উনি, এই আনোয়ার সাদাত, আরব বিশ্বকে নেতৃত্ব দিচ্ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে। যেই মুহূর্তে উনি বেস্ট ফ্রেন্ড হয়ে গেলেন, হ্যান্ডশেক করে ফেললেন, তখনই আনোয়ার সাদাতকে দেওয়া হলো নোবেল পুরস্কার। কি ফানি, কি ইন্টারেস্টিং ব্যাপারটা। এবং আমরা সবাই একসঙ্গে বলতেই পারি যে এ কেমন বিচার। কমেন্টে তোমরা সবাই আমাকে জানাতে পারো যে এ কেমন বিচার। হ্যাঁ, এই দুজনকে তখন নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তিতে। কত সালে? 1978 সালে তাদেরকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আরেকটা তথ্য তোমরা জেনে রাখো, এই আনোয়ার সাদাত সাহেব, উনি কিন্তু প্রথম মুসলিম যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার আগে কোন মুসলিমকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই, কেউ এর আগে নোবেল পুরস্কার পান নাই। প্রথম যিনি পেয়েছিলেন তিনি কিন্তু আরব বিশ্বের একজন ভিলেন। আশা করি এই গল্পটা তোমাদের সবার মনে থাকবে এবং এই গল্পটার ভাইটালিটি কিন্তু অনেক বেশি, কারণ এই ক্যাম্প ডেভিড চুক্তি থেকে প্রতি বছরই কম বেশি প্রশ্ন হয়। সবাই জিজ্ঞেস করছে এই কেমন বিচার, এই কেমন বিচার। আসলে এই বিচারটা ভালো হয় না এবং সেই বিচারের ফলাফল কিন্তু আজ অবধি ফিলিস্তিনবাসী ভোগ করছে। ইসরায়েল আজ অবধি সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, ধর্ষণ করছে এবং তাদের নিজ মাতৃভূমি বলতে কিছু আর নাই, সেটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং এই ক্যাম্প ডেভিড চুক্তি ইতিহাসের একটি কালো দাগ হয়ে রয়ে যাবে সমগ্র মুসলিম বিশ্বের জন্য। এইবার ইজিপ্টের আরেকটা ঘটনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তাকে আমরা জানি সুয়েজ ক্যানাল ক্রাইসিস নিয়ে। সুয়েজ ক্যানাল ক্রাইসিস সম্পর্কে জানার আগে আমাদেরকে সুয়েজ খাল সম্পর্কে একটু জানতে হবে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সুয়েজ খাল কত সাল থেকে কত সালের মধ্যে নির্মিত হয়েছে? সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল এটি একটি কৃত্রিম খাল, যেটি দুটো সাগরকে পৃথক করে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, এটি কত সাল থেকে কত সালের মধ্যে নির্মিত হয়েছে? তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, এটি কোন দুটি সাগরকে কানেক্ট করে? আমি তোমাদেরকে বলি সাগরকে কেন কানেক্ট করা হয়। আগেকার দিনে, এমনকি এখনো যতগুলো ব্যবসাপাতি হয় সমগ্র পৃথিবী জুড়ে, ট্রেড হয়, সেগুলো কিন্তু জলপথে হয়। কারণ এত বড় পরিমাণের খাদ্যদ্রব্য বা ইন্ডাস্ট্রিয়াল গুডস এগুলি না প্লেনে আনা করা যায় না, জাহাজে করে আনতে হয়। এখন
যদি একটা জায়গায় যেতে যেতে তুমি দেখলা যে মাঝপথে একটা বড় ল্যান্ড পড়ে গিয়েছে, তখন এই ল্যান্ডের মাঝখান থেকে খাল কাটা হয় এবং সেই খাল দিয়ে জাহাজ আসা যাওয়া করে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল কবে থেকে কবে নির্মিত হয়েছিল? অনেকে বলছে আটলান্টিক আর প্যাসিফিক। ইমতিয়াজ আহমেদের উত্তর প্রায় সঠিক। হ্যাঁ, ইমতিয়াজ আহমেদের উত্তর সঠিক হয়েছে। ইমতিয়াজ আহমেদ আমাদেরকে জানিয়েছে যে কবে থেকে কবে, 1859 to 1869। হ্যাঁ, 1859 to 1869 এই উত্তরটি সঠিক। এই উত্তরটা আমি লিখি, 1859 to 1869 এটি হচ্ছে সঠিক উত্তর। এইবার আয়মান ভাই উত্তর দেন, সবাই আয়মান ভাইয়ের কাছে জানতে চাই, আয়মান ভাই উত্তর দেন। আচ্ছা, আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে মাহমুদুল হাসান রাজু। মাহমুদুল হাসান রাজু হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আমি যখন যশোরে যাই একদিনের ঝটিকা সফরে আমার জন্য এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়েছিল। রাজু, তোমাকে আবারও ধন্যবাদ। রাজু, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবা না কিন্তু, আমি প্লিজ ভিডিও শেয়ার করবা। আচ্ছা, অনেকে আটলান্টিক আর প্রশান্ত বলছো, না আটলান্টিক আর প্রশান্ত সম্পর্কে যেটা চিন্তা করছো ওটা কিন্তু পানামা খাল। একটা জিনিস মনে রাখবা, পানামা খাল দুটো মহাসাগরকে কানেক্ট করে, সুয়েজ খাল দুটো সাগরকে কানেক্ট করে। আমি লিখে দেই জিনিসটা, পারলে স্ক্রিনশট নাও। পানামা খাল হচ্ছে দুইটা মহাসাগরকে কানেক্ট করছে, আর সুয়েজ খাল দুইটা সাগরকে কানেক্ট করছে। এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সাগর দুটার নাম তোমরা কেন কেউ বলতে পারছো না, আমি একটু অবাক হচ্ছি। শফিউল শুভ জয়েন করেছে। আচ্ছা, যেহেতু কেউ এখন উত্তর দিতে পারছো না আমি বলে দিই, সেটা হচ্ছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। ভূমধ্য এবং লোহিত, বা এই দুটোকে ইংরেজিতে বলা হয় মেডিটেরিয়ান সি এবং রেড সি। হ্যাঁ, এই দুটো সাগরকে তারা কানেক্ট করেছে। এইবার তোমাদেরকে আমি ছোট্ট একটা ম্যাপ দেখাই। হ্যাঁ, এই ম্যাপটা দেখলে তোমরা ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারবা যে আসলে গ্যাঞ্জামটা কি এটা নিয়ে, রাইট? আশা করি এই ম্যাপটা সবাই দেখতে পাবা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আমি এই ফাঁকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে সুয়েজ খাল নিয়ে আমরা পড়াচ্ছি, পৃথিবীর সকল এই ধরনের খাল এবং প্রণালী নিয়ে না আমাদের 10 মিনিট স্কুলে স্মার্ট বুক রয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেকটি খালের বৈশিষ্ট্য কি, কে তৈরি করেছে, কাদেরকে কানেক্ট করে, কাদেরকে বিচ্যুত করে, সবগুলি মিলে আমরা স্মার্ট বুক বানিয়েছি। আমার সাথে অভিপ্সু আছে, আমার সাথে লাইভে অনেকে রয়েছে, তারা স্মার্ট বুকের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবে। তোমরা ক্লাসটি করার শেষ হওয়ার সাথে সাথে এই স্মার্ট বুকটি ঘুরে আসবে, তাহলে প্রণালী সম্পর্কে তোমাদের যত কিছু চিন্তা করার আছে, যত কিছু জানার আছে, সবকিছু তুমি স্মার্ট বুকে পেয়ে যাবে। যে জিনিসটা তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, আশা করি এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। এইটা ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, এবং এই দিকে হচ্ছে এশিয়া এবং এই দিকে অস্ট্রেলিয়া। এই যে চিকন জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ইজিপ্ট, এবং ইজিপ্টের এইখানটাতে খুব ছোট একটা ফাঁকা আছে কিন্তু দেখতে পাচ্ছ। যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যদি যুক্তরাষ্ট্র থেকে এশিয়াতে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এইখান থেকে রওনা দিতে হবে, রওনা দিয়ে এই দিক দিয়ে ঘুরে এইখানটাতে আসতে হবে, অথবা তোমাকে এইখান থেকে এই দিক দিয়ে ঘুরে একদম ঘুরে এখানে আসতেও পারবা না, ভারতে আসতে পারবা না, কারণ এখানটাতে সমুদ্র নাই, এই পথ ঘুরে আসতে হবে। কিন্তু সুয়েজ খালের যে কারিশমা সেটাটা কি, এইখানটাতে যদি আমরা ছোটটা খাল কেটে দেই তাহলে কি হয়, আমি সোজা শুধু চলে আসতে পারবো এইখান দিয়ে এইখান দিয়ে আমি বের হয়ে ইন্ডিয়া চলে যাব। তো দেখতে পাচ্ছ যে এইটা দিয়ে আসলে আমার অনেক কম জায়গা লাগে, অনেক কম সময় আমি আসতে পারি। এইটা হচ্ছে প্রথম সুবিধা, অনেক কম রাস্তা ক্রস করতে হয়, তাই আমার তেলের খরচ বেঁচে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ইজিপ্ট, প্রত্যেকটা জাহাজ সে আমলে যেটা করতো যে এইখানটাতে নোঙর ফেলতো, নোঙর ফেলে যে কাজটি করত সেখান থেকে তেল নিত, বা সেখানটাতে খাদ্য রসদ নিত, সেখান থেকে তামাক সংগ্রহ করত, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যেগুলো তাদের লাগবে এগুলি সংগ্রহ করতো। কারণ
এইখান থেকে এখানে যেতে কিন্তু কয়েক মাস লেগে যেত তাদের, 2 মাসও লেগে যেত, 3 মাসও লেগে যেত। তাই পথিমধ্যে এটা ছিল তাদের একটা স্টপেজ, এখান থেকে তারা সবকিছু সংগ্রহ করত। প্রবলেম যেটা হয়েছে যে ইজিপ্ট একটা লম্বা সময় ধরে যুক্তরাজ্য, ইসরায়েল এদেরকে এই জায়গাটাতে অ্যাক্সেস দেয় না। দেখি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আমি সেই প্রশ্নগুলিকে একটু অ্যাড্রেস করবার চেষ্টা করি। আচ্ছা, অনেকে বলছে প্রপারলি দেখা যায় না। আই এম রিয়েলি সরি, আমি একটা বড় ম্যাপ আনতে পারি না, আমি চেষ্টা করবো এটা আরো বড় একটা ম্যাপ দিয়ে বোঝানোর জন্য। তোমরা যদি একটা ম্যাপ খুলে দেখো তাহলে দেখতে পারবা যে এখানটাতে এরকম ওয়েজ করা আছে। আচ্ছা হ্যাঁ, এখন তোমাদের এই জিনিসটা দেখাতে এই যে জান্নাতুল ফেরদৌস একটা চমৎকার সমাধান দিয়েছে, যাদের দেখতে সমস্যা হচ্ছে তারা নিজেরা একটা ম্যাপ নিয়ে নিতে পারবেন। ভেরি গুড জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। যদি নিজের একটা ম্যাপ নিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যে এই জিনিসটা কত বড় ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ক্রাইসিসটা আমি তোমাদেরকে আরেকটু ভেঙে বলি যে ক্রাইসিসটা সূচনা হলো কিভাবে করে। সুয়েজ খাল ক্রাইসিস যখন হয় তখন ইসরায়েল, ফ্রান্স এবং ব্রিটেন এই ইজিপ্টকে একসঙ্গে আক্রমণ করে, ইনভেড করে। ইনভেড করার কারণ হচ্ছে এই ইজিপ্ট একটা সময় বলে যে তোমাদেরকে আমি এখান থেকে ঢুকতে দিব না, হ্যাঁ, এবং এই যে ঢুকতে দিব না বলে বায়না করে বসে, এইটার কারণটাতেই সবাই কিন্তু ইজিপ্টের উপরে রেগে যায়। তার ফলশ্রুতিতে প্রত্যেকটি রাষ্ট্র তাদেরকে ইনভেড করে। একটা জিনিস বুঝবার চেষ্টা করো যে তুমি যদি এখান দিয়ে ঢুকতে না পারো তাহলে কিন্তু ব্যবসায় পিছিয়ে যাবে। যেই সকল দেশ মিশরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তারা ভিতর দিয়ে যেতে পারছে, বা তুমি যেতে পারছো না, তাতে কি হয়, তুমি মার্কেটে কিন্তু পিছায় পড়বা। ধরো তুমি একটা বার্গার নিয়ে আসছো আমার জন্য, আর অভিপসু একটা বার্গার নিয়ে আসছে আমার জন্য। অভিপসু সুয়েজ খাল দিয়ে আসলো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেল, তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারলা না। আমি কি করব, অভিপসুর বার্গারটা কিনবো, আর তোমার বার্গারটা পচে যাবে ততক্ষণে। এইভাবে করে ইসরায়েল এবং ইউএসএ ব্যবসায় দিন দিন পিছিয়ে পড়ছিল এই জিনিসটির কারণে, এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই সুয়েজ খাল ক্রাইসিসটা কত সালে হয়েছিল? কত সালে এই সুয়েজ খাল ক্রাইসিস, অর্থাৎ ইসরায়েল কত সালে ইজিপ্টকে আক্রমণ করে? আমার তোমাদের কাছে সবার কাছে প্রশ্ন হচ্ছে ইসরায়েল কত সালে ইজিপ্টকে আক্রমণ করেছিল? আমরা ক্লাসের প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে এসেছি, আধা ঘন্টা হয়ে গিয়েছে, এবং আধা ঘন্টা পয়েন্ট আমি সবসময় মনে করে দিতে চাই যে অবশ্যই ক্লাসের ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবে। অনেকে 1964 বলছে, 1966 বলছে, উত্তর ভুলে যাচ্ছে। মমতা জাহান বলছে আই লাভ লাইভ ক্লাস, আই লাভ টেকিং দিস লাইভ ক্লাসেস উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ মি। অনেকে 1966 বলছে, অনেকে বলছে 1947 পর। একটু এক্সাক্ট ডেটটা বললে ভালো হয়, একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সঠিক ডেটটা একটু লিখে দিই, 1956, এই 1956 সালে। এই সময়টাতে ইসরায়েলকে কেন ঢুকতে দেয় নাই, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঢুকতে দেয় নাই তার কারণ হচ্ছে যখন ইসরায়েল 48 সালে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো তখন কিন্তু ইজিপ্ট ওই টাইমটাতে ইসরায়েলকে দমন করবার চেষ্টা করছে, তাই ওদেরকে ঢুকতে দেয় নাই। আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এই সুয়েজ খাল যখন তৈরি করা হয় তখন এইটার 44% শেয়ার, হ্যাঁ শেয়ার ছিল ব্রিটেনের, হ্যাঁ ব্রিটেনের শেয়ার ছিল, এবং একটি চুক্তি ছিল যে ব্রিটেন আজীবন এই খালটি ব্যবহার করতে পারবে এই শেয়ারের কারণে। কিন্তু পরবর্তীতে ইজিপ্ট সেই চুক্তিটি ভঙ্গ করে এবং ব্রিটেনকেও ঢুকতে দিবে না বলে ঠিক করে নেয়। এই কারণটাতে ব্রিটেনও কিন্তু ওদেরকে আক্রমণ করে। পরবর্তীতে এই সুয়েজ ক্রাইসিসের হাত ধরেই কিন্তু 1967 সালে সেই যে আমরা কিছুক্ষণ আগে যুদ্ধ নিয়ে আলোচনা করলাম, আরব ইসরায়েল 6 ডে ওয়ার, সেই 6 ডে ওয়ারের সূত্রপাত হয়েছিল। আচ্ছা, সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুয়েজ খালটা তোমাদের সিলেবাসের জন্য এবং সমগ্র ইতিহাসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে এখনো 400-র উপরে বন্ধুরা রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও শেয়ার করতে ভুলবে না। এখন খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে ব্লাড ডায়মন্ড। তোমাদের কাছে সবার কাছে প্রশ্ন হচ্ছে ব্লাড ডায়মন্ড কথাটির মানে কি? আমি এই শব্দটি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ব্লাড মানে তোমরা সবাই জানো, ব্লাড মানে রক্ত, আর ডায়মন্ড। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ব্লাড ডায়মন্ড কথাটার মানে কি?
রক্ত এবং হীরার সাথে সম্পর্কটা কি? ব্লাড ডায়মন্ড আফ্রিকার খুবই কমন একটি ফেনোমেনন, খুবই পরিচিত একটি নাম। তোমাদের কাছে প্রশ্ন যে ব্লাড ডায়মন্ডের মানে অর্থ কি? অনেকে বলছে আভিজাত্য না, তুমি যেটি চিন্তা করছো সেটা হচ্ছে ব্লু ব্লাড। আভিজাত্য হচ্ছে ব্লু ব্লাড। অনেক বলছে ফার্ডিনান্ড ম্যাগালিন না। সাজিয়া যারা শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ সাজিয়া। আচ্ছা, আভিজাত্য না, যারা যারা আভিজাত্য বলছো ভুল হচ্ছে। অনেকে বলছো কালো মানুষ না, ব্লাড ডায়মন্ড মানে কালো মানুষও নয়। ফারদিন ইসলাম চমৎকার একটি তথ্য দিয়েছে, ব্লাড ডায়মন্ড নামে একটি মুভি আছে লিওনার্দো ডিক্যাপ্রিও। ফারদিন, তোমাকে আমি জানিয়ে রাখি, আমার জীবনে যতগুলি মুভি দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মুভি হচ্ছে ব্লাড ডায়মন্ড। হ্যাঁ, আমি রীতিমতো রাগান্বিত যে লিওনার্দো ডিক্যাপ্রিও কেন এই মুভিতে অস্কার পায়নি। অসাধারণ মুভি ছিল একটি। রক্ত মানুষ না হচ্ছে না, একটি সিনেমার নাম অবশ্যই ঠিক আছে। খনিজ তেল নাকি না? আচ্ছা, না না না, অনেকেরই হচ্ছে না। আচ্ছা, আমি একটু বলে দিই, ব্লাড ডায়মন্ড হচ্ছে আফ্রিকাতে যেই কনফ্লিক্ট জোনগুলি রয়েছে, সেই কনফ্লিক্ট জোনগুলি থেকে হীরা উত্তোলন করা হয়। সেই হীরাগুলিকে বলা হয় হচ্ছে কনফ্লিক্ট ডায়মন্ড বা ব্লাড ডায়মন্ড। এটা কেন বলা হয় আমি আপনাকে একটু বলি। এই হীরা যে উত্তোলন করা হয়, এই উত্তোলন করবার জন্য অনেক মানুষের জীবন যায়। অর্থাৎ আপনি আপনার বিয়েতে, আপনার এঙ্গেজমেন্টে আপনার হাজবেন্ড আপনাকে সুন্দর একটা আংটি গিফট করলো, আংটির উপরে সুন্দর একটি হীরা রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ওই হীরার সাথে বহু মানুষের রক্ত জড়িয়ে রয়েছে। অনেক মানুষের মৃত্যু হয়েছে ওই এতটুকু হীরা সংগ্রহ করবার জন্য। কিভাবে করে পুরো প্রসেসটা কাজ করে আমি একটু বলবার চেষ্টা করি। ধরুন একটি দেশ, দেশটির নাম সিয়েরা লিওন, আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন, সেখানটাতে অনেক হীরা রয়েছে এবং পৃথিবীর যে বড় বড় হীরা কোম্পানিগুলো তারা জানে ওখানটাতে হীরা রয়েছে। তারা যে কাজটি করবে যে তারা চেষ্টা করবে ওই এলাকায় একটি কনফ্লিক্ট সৃষ্টি করবার। এটি করতে গিয়ে তারা কি করবে, তারা কোন একটি অস্ত্র কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে, যে বলে যে দোস্ত চল আমরা যাই ওই এলাকায়, তুই এখানটাতে অস্ত্র বিক্রি করবি, আমি এখান থেকে হীরা উত্তোলন করব। কিভাবে হয় জিনিসটা? ধরো ওইখানটাতে তুমি একটি কনফ্লিক্ট যদি লাগিয়ে দিতে পারো, তাহলে ওইখানটাতে যত ধরনের গ্যাঞ্জাম আছে সেই গ্যাঞ্জামগুলো চলতে থাকবে এবং তখন সবার দ্রুত অস্ত্র প্রয়োজন। তখন যারা যারা সেই হীরার খনিগুলোর মালিকানায় রয়েছে তারা ওই হীরাগুলো খুব সস্তা দামে তোমার কাছে বিক্রি করে দিবে এবং তার পরিবর্তে তুমি তাদের হাতে আরো অস্ত্র তুলে দিবে। কি করে? তাহলে কি হচ্ছে, ওখানটাতে যুদ্ধ চলতেই থাকবে, একটি নৈরাজ্য চলতেই থাকবে এবং তুমি সেখান থেকে যত ইচ্ছে হিরে, তেল, স্বর্ণ সেখান থেকে লুট করতে পারবে। এই ঘটনাটিকে বলা হয় ব্লাড ডায়মন্ড। সুতরাং ব্লাড ডায়মন্ড মানে কি, এই জিনিসটা কিন্তু তোমাদের জানাটা খুবই দরকার। এবং আমি অবশ্যই রেকমেন্ড করব সেই সিনেমাটা, লিওনার্দো ডিক্যাপ্রিওর যে সিনেমাটি রয়েছে ব্লাড ডায়মন্ড, প্লিজ প্লিজ সবাই দেখার চেষ্টা করবে। অনেকে বলছে কি ভয়ঙ্কর, এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। যেহেতু তোমরা আগ্রহী, আমি তোমাদের সঙ্গে আরো একটু শেয়ার করি। আজ থেকে 20 বছর যাবত সমগ্র পৃথিবীতে চেষ্টা করা হচ্ছে যে যাতে ব্লাড ডায়মন্ডটা কেনা বেচা না হয়। সিয়েরা লিওন, কঙ্গো, জিবুতি এই ধরনের দেশ থেকে যাতে কেউ ডায়মন্ড কিনতে না পারে, এই জিনিসটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। কিন্তু তবুও চোরা কারবারিরা বা সেখানে যে ওয়ার প্রফিটিয়াররা যারা রয়েছেন তাদের এত শক্তি, ক্ষমতা রয়েছে যে তারা সরকারের ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করতে পারেন, তাদেরকে করাপ্ট করতে পারেন। বুঝতে পারছো যে একদম নিরীহ কিছু মানুষের হাত কেটে ফেলা হচ্ছে, পা কেটে ফেলা হচ্ছে, এমনকি 12 থেকে 14 বছর বয়সী ছেলেদেরকে সেখানটাতে জোর করে যুদ্ধ করানো হচ্ছে শুধুমাত্র এই হীরার লোভে। সুতরাং যদি তোমরা কেউ কোনো হীরা কখনো ব্যবহার করো, যদি কোনো হীরা কখনো কেনো, অন্তত এতটুকু জেনে নেবার চেষ্টা করবে যে হীরাটা কোন দেশ থেকে আসছে। সেই হীরাটা যদি সিয়েরা লিওন থেকে আসে, যদি সেই হীরাটি কঙ্গো থেকে আসে, যদি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে আসে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো হাত জোর করে, প্লিজ সেই হীরাটি কিনবে না। একজন সভ্য নাগরিক হিসেবে আমাদের এমন কিছু কেনা উচিত না যেটার পিছনে মানুষের রক্ত জড়িয়ে রয়েছে।
এই ক্লাসটি শেয়ার করো, যাতে প্রত্যেকটি মানুষ জানতে পারে যে ব্লাড ডায়মন্ড কত বেশি ক্ষতিকর এবং ব্লাড ডায়মন্ড বর্জন করা, ব্লাড ডায়মন্ড না কেনা আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। ব্লাড ডায়মন্ডের সঙ্গে জড়িত আরেকটি সন্ত্রাসী বা বিপ্লবী সংগঠন, বিদ্রোহী সংগঠন রয়েছে। সংগঠনটির নাম RUF। সংগঠনটির নাম RUF। তোমাদের কাছে দুটো প্রশ্ন, RUF কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং RUF এর পূর্ণ নাম কি? RUF এদের পূর্ণ নাম তোমাদের কাছে জানতে চাচ্ছি এবং কোন দেশে এটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেটি তোমাদের কাছে জানতে চাচ্ছি। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, ছোট কিছু সাবধানতা বলে রাখি। মশা থেকে সাবধান, অনেক চিকনগুনিয়া হচ্ছে, রাত্রে মশারি টানিয়ে ঘুমাবে। পানি সাবধানে খাবে, যেখানকার সেখানকার পানি খাবে না, পানি একটু ফুটিয়ে খাবার চেষ্টা করবে, কারণ বৃষ্টির সময় কিন্তু পানি বাহিত রোগ অনেক বেশি পরিমাণে হয়। কাঁচা পানি কোনো অবস্থাতেই খাওয়া যাবে না এবং যে কোনো পানি ফিল্টার করে ফুটিয়ে দরকার হলে ফিটকিরি দিয়ে এভাবে করে খাবে। জনস্বাস্থ্যে 10 মিনিট স্কুল, রাইট? আমরা চাই না আমাদের ছাত্ররা পরীক্ষার আগে দিয়ে অসুস্থ হয়ে যায়। দেখি আমার ছাত্রদের উত্তর পড়ি। ইমতিয়াজ আহমেদের উত্তর সঠিক হয়েছে, সাকলাইনের উত্তর সঠিক, মমতাজ জাহানের উত্তর সঠিক, স্বপ্নিল ঘোষের উত্তর সঠিক। অনেকে রুয়ান্ডা বলছো, না রুয়ান্ডা না, সৌমিকের উত্তর সঠিক হয়েছে। ইব্রাহিম সাইমন লিখেছে সে নো টু ব্লাড ডায়মন্ডস। ভেরি গুড ইব্রাহিম, তোমরা যদি ইব্রাহিমের সাথে একমত হও তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও সে নো টু ব্লাড ডায়মন্ডস। আচ্ছা, ফাহিম শিহাব বলছে যে একই কারণে অ্যান্ড্রয়েড ব্যবহার করা যাবে না, তাহলে স্মার্টফোনে বিভিন্ন উপাদান একই পদ্ধতিতে সংগৃহীত হয়। সত্য, আমাদের অনেক সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমরা কিন্তু এগুলোর বিরুদ্ধে সামাজিক বা রাজনৈতিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি। হ্যাঁ, আমরা এই অ্যান্ড্রয়েড ব্যবহার করে যারা এই ধরনের কাজগুলি করছে তাদেরকে কিন্তু দমন করতে পারি। আমরা তাদের অস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, রেভলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট, ওদের উত্তর সঠিক রয়েছে। আমি উত্তরটি এখানটাতে লিখে দেই, রেভলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট, এবং এই সংগঠনটি সিয়েরা লিওন থেকে আগত। এই দেশটি সিয়েরা লিওনে RUF তাদের চাইল্ড সোলজার ব্যবহার করার জন্য এবং ব্লাড ডায়মন্ডের পাচার করবার জন্য অনেক বেশি কুখ্যাত। যেহেতু সিয়েরা লিওনের কথা চলেই আসলো, আরো একটি আফ্রিকার দেশ, এইখানটার সম্পর্কে দুটো তথ্য দিয়ে দিই। এই যে সিভিল ওয়ার চলছিল RUF এবং সিয়েরা লিওনের সরকারের মধ্যে, এই সিভিল ওয়ারটি থামানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছিল UN, জাতিসংঘের পিস কিপিং ফোর্স। এই পিস কিপিং ফোর্সে, এই পার্টিকুলারলি সিয়েরা লিওনে অনেক বেশি দায়িত্ব পালন করেছিল একটি দেশের সৈনিকেরা। তোমাদের কাছে খুব গর্বের সাথে এই প্রশ্নটি করছি, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সিয়েরা লিওনের সিভিল ওয়ার থামাতে UN পিস কিপিং মিশনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল কোন দেশের সৈনিকেরা? প্রশ্নটি করতে আমার অনেক বেশি গর্ব লাগছে। আমি মনে করছি তোমরা হয়তো জানো আমি প্রশ্নটি কেন করছি। আয়মান সাদিক সবার আগে উত্তর দিয়েছে, হ্যাঁ সঠিক উত্তর বাংলাদেশ। ভেরি গুড। হ্যাঁ, বাবুল আক্তারও বলছে বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। এই পিস কিপিং ফোর্সের সবচেয়ে বড় কন্ট্রিবিউটরও কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সৈন্য যায় এই পিস কিপিং ফোর্সে, এবং এইখানটাতে সিয়েরা লিওনে কিন্তু বর্তমানে বাংলা যে ভাষা সেটিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেও গ্রহণ করা হচ্ছে। সেখানকার একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে কিন্তু বাংলাকে গ্রহণ করা হচ্ছে। সুতরাং বাংলাদেশের বাইরে, বাংলাদেশ বা ভারতের বাইরে আনুষ্ঠানিক ভাষা হিসেবে কোন দেশে বাংলা রয়েছে তার উত্তর হচ্ছে এই সিয়েরা লিওন। বাংলাদেশ এবং আফ্রিকার সম্পর্কে আরেকটি তথ্য তোমাদের জানা দরকার। আফ্রিকার কোন একটি দেশে বাংলাদেশ স্কোয়ার নামক জায়গাটি রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত? তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত? দেখি আয়মান সাদিক ভাইয়া এই প্রশ্নটির উত্তর একটু দেন তো, দেখি এটা গুগল করে পান কিনা আপনি। হ্যাঁ, রাজু বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাঙালি। মোহাম্মদ রোমান বলছে ভাই আমার কমেন্ট পড়েন না কেন, আয়মান ভাই দেখে দেখে উত্তর দেন। হ্যাঁ, আয়মান ভাই সবসময় দেখে দেখে উত্তর দেয় ভাইয়া, এটা ওর দোষ। আচ্ছা,
আয়েশা বিনতি বলেছে আমার কমেন্ট পড়েন না, কারণ ভাইয়া আমি আসলে সবার কমেন্টই পড়ার চেষ্টা করি, আমি চেষ্টা করবো ভাইয়া, কারণ অনেক কমেন্ট আসছে, থ্যাংক ইউ সো মাচ, আমি চেষ্টা করবো পরেগুলি পড়বার জন্য। অনেকে বলছে সিয়েরা লিওন, না সিয়েরা লিওন না, আইভরি কোস্টও না। এই প্রশ্নের উত্তরটা অনেকে দিতে, আফ্রিকা কিন্তু কোনো ভাই দেশের নাম না, সাউথ আফ্রিকা একটা দেশের নাম, কিন্তু আফ্রিকা নিজে কোনো দেশ না। আইভরি কোস্ট না, উত্তরটি সঠিক হচ্ছে না। এখনো কেউ, হ্যাঁ ফাহিম শিহাব, ফাহিম শিহাব সঠিক উত্তর দিয়েছে, কামজিদ হোসেন সঠিক উত্তর দিয়েছে, এম হাবিব রহমান, এক্সকিউজ মি, এম হাবিব রহমান সঠিক উত্তর দিয়েছে। বাংলাদেশ স্কোয়ার এই জিনিসটি রয়েছে লাইবেরিয়াতে, লাইবেরিয়া নামক দেশে বাংলাদেশ স্কোয়ার রয়েছে। লাইবেরিয়াতেও বাংলাদেশ সিভিল ওয়ার ঠেকানোর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই কারণটাতেই হয়তো সেখানটাতে বাংলাদেশ স্কোয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সংক্রান্ত বিদেশে এই তথ্যগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবার চেষ্টা করবে। দুটো জিনিস শিখলাম আমরা, সিয়েরা লিওনের সেকেন্ড ভাষা হচ্ছে বাংলা এবং লাইবেরিয়াতে রয়েছে বাংলাদেশ স্কোয়ার। এইবার চলো আমরা একটু সামনে এগিয়ে যাই। আফ্রিকাতে যতগুলো কনফ্লিক্ট হয়েছে এর মধ্যে একটি ভয়াবহ কনফ্লিক্টের নাম, বা কনফ্লিক্ট বললে ভুল হবে, মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলির একটি ঘটনা হচ্ছে রুয়ান্ডার জেনোসাইড। রুয়ান্ডান জেনোসাইড বা গণহত্যা। রুয়ান্ডাতে পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম একটি জেনোসাইড হয়েছিল দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো গোষ্ঠী বা দুটো আদিবাসী গোষ্ঠীর মধ্যে এই একটি কনফ্লিক্ট বাধে এবং একটি গোষ্ঠী অপর গোষ্ঠীকে খুব অল্প সময়ের মধ্যে একদম সপাটে নির্মূল করে দেয়, তাদেরকে অসম্ভব গতিতে অসম্ভব শক্তিশালী তাদেরকে হত্যা করে, লুণ্ঠন করে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ওই গোষ্ঠী দুটোর নাম কি, অর্থাৎ কারা কাদের উপরে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল? দুটো গোষ্ঠী রয়েছে এখানটাতে, গোষ্ঠী দুটোর নাম লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু প্রায়শই হয়ে থাকে। আমার ক্লাসের ছাত্র আবার 400-তে নেমে এসেছে, তোমরা জানো তোমাদের দায়িত্ব কি, অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে, কারণ রুয়ান্ডান জেনোসাইড খুবই বেশি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য রাইট টাইম টু শেয়ার দিস ভিডিও। হ্যাঁ, এস এম আব্দুর রাকিব জিজ্ঞেস করেছে যে জেনোসাইড কি। তানজিম খান তার আগে সঠিক উত্তর দিয়েছে বৃত্ত। হ্যাঁ বৃত্ত, তুমি সবার আগে সঠিক উত্তর দিয়েছো, দেখেছি। মমতাজ জাহান লিখেছে, এটা আমার আম্মুর অ্যাকাউন্ট, মমতাজ জাহান আন্টির ছেলে বা মেয়ে লিখেছে, এটা ওনার আম্মুর অ্যাকাউন্ট, ঠিক আছে। হুতু এবং তুৎসি সঠিক উত্তর। মোর্শেদ জাহান শিহাব লিখেছে রুয়ান্ডা উগান্ডা কি ভাই না, তারা ভাই না, তারা কাছাকাছি দুটো দেশ। হুতু আর তুৎসি সঠিক উত্তর। ফারদিন সাম জিজ্ঞেস ভাই আপনার ঠান্ডা লাগছে কিনা, না আমার গলাতে একটু খুসখুস করছিল। আচ্ছা, হুতু এবং তুৎসি। আচ্ছা, হুতু এবং তুৎসি এখানটাতে যে জিনিসটা তোমাদের জানতে হবে তা হচ্ছে এখানটাতে হুতু গভর্নমেন্ট, হুতু মেজরিটি একটি গভর্নমেন্ট ছিল এবং তারা তুৎসি সম্প্রদায়কে সপাটে নির্মূল করে। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতে হবে, এই ঘটনাটি ঘটেছিল 1994 সালে। 1994 সালে এই ঘটনাটি ঘটে। মাত্র 2 থেকে আড়াই মাসের মধ্যে প্রায় 5 লক্ষ মানুষকে এখানটাতে হত্যা করা হয়। 5 লক্ষ মানুষকে এই একটি জেনোসাইডের মধ্যে হত্যা করা হয় এবং এটি মানব ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনাগুলোর একটি। পরবর্তীতে এখানটাতে শান্তি আনয়নের প্রক্রিয়া চালানো হয়। আজকে বর্তমানে রুয়ান্ডার অবস্থা আরো বেশি স্থিতিশীল হয়েছে, কিন্তু আফ্রিকান রিজনটাতে কিন্তু সম্পূর্ণ শান্তি আজ অবধি বিরাজ করছে না। এইবার আমরা একটা সংগঠন নিয়ে আলোচনা করব, যে সংগঠনটি আফ্রিকায় এই শান্তি আনয়নের প্রক্রিয়া নিয়ে কাজ করে। সংগঠনটির নাম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন নামক সংগঠনটি এই যে বিভিন্ন ধরনের আফ্রিকান রাষ্ট্রগুলোর মধ্যে বা তাদের ভিতরে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যেই ঝগড়া, বিবাদ, কোন্দল, যুদ্ধ লেগে আছে সেগুলোকে থামানোর চেষ্টা করে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন কে? নামটি খুবই পরিচিত নাম, এই জন্য জিজ্ঞেস করছি। আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন কে এবং আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়, কোন দেশে, কোন শহরে? দুটো প্রশ্ন। প্রতিষ্ঠা করেছেন কে?
অর্থাৎ প্রতিষ্ঠাতা এবং সদর দপ্তর। তোমরা যতক্ষণ উত্তর দিচ্ছ আমি আরো আনুষঙ্গিক কিছু তথ্য বলি। আফ্রিকান ইউনিয়নের টোটাল সদস্য সংখ্যা এই মুহূর্তে 55টি দেশ নিয়ে আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়েছে। অনেকে বলছে যে নেলসন ম্যান্ডেলা, অনেকে বলছে জোহানেসবার্গ নেলসন ম্যান্ডেলা, না এই উত্তরগুলি কিন্তু সঠিক না। মহাত্মা গান্ধীও নয়, উত্তর ভুল হচ্ছে। কিন্তু খুবই পরিচিত একটি নাম, তোমাদের কিন্তু জানা উচিত নামটি। অনেকে ম্যান্ডেলার কথা বলছো এখনো, না ম্যান্ডেলা কিন্তু না। 55টা কান্ট্রি ঠিক আছে, মমতাজের উত্তর সঠিক। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা, না এই উত্তরগুলি সঠিক নয়। ইমন হাসিবুল হাসানের উত্তর সঠিক, ভেরি গুড। হ্যাঁ, আদ্দিস আবাবা ইথিওপিয়া, ইমন সঠিক উত্তর দিয়েছে, সেন্ট জোসেফ স্কুলের ছাত্র ইমন। সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা, এটা হচ্ছে ইথিওপিয়ায়। এবং প্রতিষ্ঠাতা নামটি বলছিলাম না খুব বেশি পরিচিত, প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি। মুয়াম্মার গাদ্দাফি। তোমাদের সবার মনে থাকার কথা যে লিবিয়াতে যখন বড় একটি আন্দোলন হলো এবং সেই আন্দোলনের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটানো হলো, পরবর্তী তাকে নিহত করা হলো, সেই মুয়াম্মার গাদ্দাফি কিন্তু এই আফ্রিকান ইউনিয়নটি প্রতিষ্ঠা করেছিলেন। আরো ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, এই যে ইথিওপিয়া দেশটি রয়েছে, এই ইথিওপিয়া দেশটি আফ্রিকার একটি বিশেষ অঞ্চলে অবস্থিত। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আফ্রিকার কোন অঞ্চলে ইথিওপিয়া দেশটি অবস্থিত? মাসুদ ভালো একটি উত্তর দিয়েছে যে আদ্দিস আবাবা ইথিওপিয়ার রাজধানী, ভেরি গুড। সাবরিনা দোলা বলছে আমার অ্যাডমিশন টেস্টের সময় এমন লাইভ ক্লাস পাইনি। আপনি যদি 3 বছর আগের ছাত্রী হয়ে থাকো তাহলে হয়তো পাওনি। আমরা কিন্তু 3rd ইয়ার, টানা 3য় বছর আমরা লাইভ ক্লাস করাচ্ছি, সো প্রবলেম মিস করে গেছেন, হতে পারে। আচ্ছা, হ্যাঁ, হর্ন অফ আফ্রিকা, রাজুর উত্তর সঠিক, আব্দুর রাকিবের উত্তর সঠিক। হ্যাঁ, ফারদিন বলছে লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন উনি। হর্ন অফ আফ্রিকা, ভেরি গুড। ইথিওপিয়া হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত। তোমরা খেয়াল করবে যে আফ্রিকা মহাদেশটির মাথার দিকে ছোট্ট একটু শিং আছে, ওই শিংয়ের উপরে কিন্তু ইথিওপিয়া দেশটি অবস্থান করছে। আচ্ছা, এই মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পরে কিন্তু অনেক প্রশ্ন উঠছিল যে এটি কি আদৌ গণতন্ত্রের জন্য করা হয়েছে নাকি যুক্তরাষ্ট্র বা সমগ্র পশ্চিমের একটি কূটচাল, কারণ তারও কিন্তু আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠায় একটি অবদান ছিল। যাই হোক, এগুলি অনেক জটিল রাজনৈতিক প্রশ্ন, আমরা বরং আরো কিছু সহজতর প্রশ্নের দিকে আগাই। আমি প্রত্যেকটি কন্টিনেন্ট নিয়ে যখন পড়াই আমার একটি কমন এরিয়া থাকে, আমি তোমাদেরকে রাজধানী বলতে দিই। আমি এখন তোমাদেরকে কিছু দেশের নাম লিখে দিব, তোমাদেরকে খুব দ্রুত সেই দেশগুলোর রাজধানী কিন্তু আমাকে লিখে দেখাতে হবে। আচ্ছা, আমি একটু শুরু থেকে দেখাই। আমি দেশের নাম লিখবো, তোমরা রাজধানীর নাম লিখবে, কেমন? লেটস গেট স্টার্টেড। জিম্বাবুয়ে। চলো আগে ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলি শিখে নেই। জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, কেনিয়া, সোমালিয়া। এই সোমালিয়া দেশটিও কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ইজিপ্ট আমরা ইতোমধ্যে শিখেছি। একটা কঠিন দেই তোমাদেরকে, ইউগান্ডা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই 5টি দেশের সদর দপ্তরের নাম লেখো। আমাদের ক্লাসের 50 মিনিট পার হয়ে গিয়েছে, আমরা ক্লাসের একদম শেষ দিকে আছি, হয়তো এইটাই শেষ এক্সারসাইজ হবে, তাই তোমরা সবাই এই প্রত্যেকটি জিনিসের যে রাজধানী রয়েছে রাজধানীগুলোর নাম লিখবার চেষ্টা করো। ইথিওপিয়া তো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, আমরা শুরু থেকে আসি। হাসিবুল হাসান ইমন আবারও সঠিক উত্তর দিয়েছে। শ্রেষ্ঠানাথ সঠিক উত্তর দিয়েছে। গোলাম সামদান লিখেছে কাঠমান্ডু। ভাইয়া, কাঠমান্ডু তো সেই নেপালের রাজধানী, অনেক দূরে। আচ্ছা, হ্যাঁ, অনেকে কোপেনহেগেন বলছে। ভাই, কোপেনহেগেন কিন্তু এদিকে না, কোপেনহেগেন অনেক দূরে, ডেনমার্কে। হ্যাঁ,
কেপ টাউন। আচ্ছা, রাজু সঠিক উত্তর দিয়েছে, সেটা হচ্ছে উগান্ডা আছে কাম্পালায়। ভেরি গুড, কাম্পালা হচ্ছে উগান্ডার রাজধানী। ইমন বলছিল জিম্বাবুয়ের রাজধানী হারারে। সাউথ আফ্রিকার একটু প্রবলেম আছে, একটু পরে আসবো সেই দিকে। জিম্বাবুয়ে হারারে, দক্ষিণ আফ্রিকা বলছে কেপ টাউন। এইখানটাতে একটু ঝামেলা আছে, দক্ষিণ আফ্রিকা নিয়ে একটু প্রবলেম আছে। প্রবলেমটা দেখি তো আপনারা একটু আইডেন্টিফাই করতে পারেন কিনা। প্রবলেম হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী একটা না, তিনটি ভিন্ন ভিন্ন শহরে দক্ষিণ আফ্রিকার রাজধানী রয়েছে। সবগুলি নাম যে একবারে লিখতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার আছে। সবগুলি নাম যদি আমি এখন থেকে পুরস্কার ঘোষণা করছি, দক্ষিণ আফ্রিকার সঠিক উত্তরগুলি দিতে হবে। না, জোহান্সবার্গ না। অনেকে জোহান্সবার্গ লিখছেন, জোহান্সবার্গ কিন্তু কয়েকদিন আগেই ছিল, এখন আর নাই। হাসিবুল হাসান বলছে সাউথ আফ্রিকা হ্যাজ 2 ক্যাপিটালস। নো, সাউথ আফ্রিকা হ্যাজ 3 ক্যাপিটালস ইমন। আচ্ছা, শিহাব লিখে দিয়েছে মোগাদিশু সোমালিয়াতে। ঠিক আছে, এই উত্তরটা সঠিক, মোগাদিশু। ভেরি গুড। হ্যাঁ, আব্দুর রহমানের উত্তর সঠিক হয়েছে, কিন্তু আব্দুর রহমানের উত্তরটা আমি একটু কপি করবার চেষ্টা করি। ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে সাউথ আফ্রিকাতে রয়েছে প্রিটোরিয়া, কেপ টাউন এবং সম্প্রতি যোগ হয়েছে ব্লুমফন্টেন। এই তিনটি শহরে হচ্ছে সাউথ আফ্রিকার ক্যাপিটাল। আচ্ছা, কেনিয়াতে রয়েছে নাইরোবি। তোমাদেরকে ছোট্ট একটা তথ্য আমার দিতে অনেক ইচ্ছা করছে, সেই তথ্যটা হচ্ছে, হ্যাঁ এখন কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছে। ভেরি গুড। হ্যাঁ, সবার উত্তরই মোটামুটি সঠিক হচ্ছে। ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, এই কেনিয়ার নাইরোবিতে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর অবস্থিত রয়েছে এবং এটির যাত্রা শুরু হয়েছিল এই নাইরোবি থেকে। আফ্রিকাতে একজন ভদ্রমহিলা আছেন যিনি কেবলমাত্র গাছ লাগিয়ে এই ইউএনইপির প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে যে কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্টের সমাধান করেছিলেন। ওই ভদ্রমহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন শুধুমাত্র গাছ লাগানোর কারণে, শুধুমাত্র তার পরিবেশবাদী কর্মকাণ্ডের কারণে। তোমাদের মধ্যে কেউ কি সেই মহিলার নাম বলতে পারবে যিনি কেনিয়া থেকে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছিলেন, ইউএনইপি প্রতিষ্ঠা করেছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভদ্রমহিলার নাম কি? তোমাদের কাছে ফাইনাল কোয়েশ্চেন, যে এই ভদ্রমহিলার নাম কি? তোমরা অনেকেই আমার কাছ থেকে বোকো হারাম নিয়ে জানতে চাচ্ছিলে। আই এম সরি, অনেক কিছু একটা ক্লাসের মধ্যে ত্যাগ করবার চেষ্টা করছি। বোকো হারাম নাইজেরিয়ার একটি টেররিস্ট অর্গানাইজেশন, তারা আইসিস এর সদস্য। আমি টেররিস্ট অর্গানাইজেশন নিয়ে একটি পুরো ক্লাস নেবার চেষ্টা করব, সেই ক্লাসে বিস্তারিত আলাপ হবে। তোমাদের কাছে ওই ভদ্র মহিলার নাম জানতে চাচ্ছি যিনি কিনা এই এতগুলো চমৎকার কাজ করেছেন। ফাহিম সঠিক উত্তর দিয়েছে, ভুইয়া সঠিক উত্তর দিয়েছে। পুরো নামটা যদি দিতে পারতে খুব ভালো হতো। অনেকে বলছে অপরা উইনফ্রে। না, অপরা উইনফ্রে না, মাথায়। ঠিক আছে, পুরো নামটা ব্রাদার্স একটু পুরো নামটা বলবার চেষ্টা করো। সবাই বলছে মাথায়, সবাই মাথায়, সবাই মাথায়, একটু পুরো নাম প্লিজ। হ্যাঁ রাজু, মাথায় ঠিক আছে, কিন্তু পুরো নাম কি? ভদ্রমহিলার নাম হচ্ছে ওয়েনগারি মাথায়। ওয়েনগারি মাথায়। উনি চরম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মুখে যখন কেনিয়া ছিল, তখন সেইখানটাতে এই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবার জন্য একটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেন এবং তার উদ্যোগে প্রায় 2 কোটি গাছ লাগানো হয় কেনিয়ার ভিতরে। অর্থাৎ বুঝতে পারছো যে জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখবার জন্য অসাধারণ কিছু কাজ কিন্তু এই ভদ্রমহিলা করে গেছেন। আফ্রিকাতে আজ অবধি এমন কিছু প্রাণীর বসবাস রয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। হ্যাঁ, সেখানটাতে এমন কিছু যাতে সিংহ রয়েছে, হাতি রয়েছে, জিরাফ রয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। এবং আফ্রিকার সেই বন সম্পদ সমগ্র পৃথিবীর সম্পদ। তাই ওয়েনগারি মাথায়ের জন্য আমাদের সবার পক্ষ থেকে সেলুট। তিনি শুধুমাত্র আফ্রিকাকে রক্ষা করেন নাই, এই সমগ্র পৃথিবীর অনেক বিলুপ্ত প্রায় প্রাণীকে রক্ষা করেছেন, এই পৃথিবীর এনভায়রনমেন্টকে রক্ষা করেছেন। তাই আমি, তুমি এবং কেন্দ্রীয় স্কুলের সকল সদস্যরা এই ওয়েনগারি মাথায়ের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে এই পৃথিবীর এনভায়রনমেন্টকে রক্ষা করবার জন্য প্রতিজ্ঞা করলাম। আচ্ছা, ঠিক 1 ঘন্টা পরে আমাদের সাথে আরো একটা লাইভ ক্লাস আছে। সেই লাইভ ক্লাসটা হবে অস্ট্রেলিয়া নিয়ে। যারা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাপোর্টার, যারা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাপোর্টার না, তারা সবাই ঠিক 1 ঘন্টা পরে আমাকে এই লাইভ ক্লাসটিতে জয়েন করবে অস্ট্রেলিয়া নিয়ে। তখন হবে ইটস টাইম টু অস্ট্রেলিয়া।
টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম। এই ভিডিওটি শেয়ার করবে যাতে বন্ধুরা দেখতে পারে, এবং ডু কাম ব্যাক রাইট আফটার 1 hour। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ আ প্লেজার হ্যাভিং ইউ ইন মাই ক্লাস। টাটা।